প্রখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস শেষের পরিচয় পর্ব ৯। জবাব না পাইয়া রেণু বলিতে লাগিল, কিন্তু আমার নতুন মারবেলা সইত না। খেতে একটু দেরি হলেও তিনি ভয়ানক রেগে যেতেন। বাবা তাই আমাকে একদিন দুঃখ করে বলেছিলেন যে দেশের বাড়িতে কতদিন যে আপনার এই বেলা খাওয়া হতো না, উপোস করে কাটাতে হতো তার সংখ্যা নেই। কিন্তু কোনোদিন রাগ করে বলেননি ঠাকুর বিলিয়ে দিতে। সারদা আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কি ঠাকুর বিলিয়ে দিতে বলেন নাকি? হাঁ, কতদিন বলেন গঙ্গায় ফেলে দিয়ে আসতে। তোমার বাবা কি বলেন? সারদার প্রশ্নের উত্তরে সে মাকেই দিল। বলিল, আমার বয়স তখন ৯ বছর। বাবা ডেকে পাঠালেন। তার ঘরে গিয়ে দেখি তার চোখ দিয়ে জল পড়ছে। আমাকে কাছে বসিয়ে আদর করে বললেন, আমার গোবিন্দর ভার সব ছিল একদিন তোমার মায়ের উপর। আজ থেকে তুমিই তার কাজ করবে, পারবে তো মা? বললুম, পারবো বাবা। তখন থেকে আমিই ঠাকুরের কাজ করি। পুজো না হওয়া পর্যন্ত আমি বাড়িতে না খেয়ে থাকি। কিন্তু আজ থাকলুম না মা। জ্বরের ভয় না থাকলে আপনাকে বসিয়ে রেখে আমরা সবাই মিলে আজ খেয়ে নিতুম। এই বলিয়া সে হাসিতে লাগিল। ভাবিয়াও দেখিল না ইহা কতদূর অসম্ভব এবং কি মর্মান্তিক আঘাতই তাহার মাকে করিল। সবিতা আর একদিকে চাহিয়া বসিয়া রহিলেন। একটু কথারও উত্তর দিলেন না। মেহে যাই বলুক, মা জানেন এই গৃহে তিনি কেহ নহেন। পারিবারিক নিয়ম পালনে আর তাহার খাওয়া না খাওয়া সম্পূর্ণ অর্থহীন। রেণু সারদাকে ঠাকুর দেখাইতে লইয়া গেল। সবিতা সেইখানে চুপ করিয়া বসিয়া রহিলেন। মেয়েটা কতটুকু বা বলিয়াছে, তাহার বিমাতার উত্ত্যক্ত চিত্তের সামান্য একটুখানি বিবরণ। ঠাকুর দেবতায় হতশ্রদ্ধায় তুচ্ছ একটা উদাহরণ। এ কোন কত ঘরেই তো আছে, অভাবিতও নয়, হয়তো বিশেষ দোষেরও নয়, তথাপি এই সামান্য বস্তুটাই তাঁর কল্পনার 12 বছরের অজানা ইতিহাস চক্ষের পলকে দাগিয়ে দিয়ে গেল। এই স্ত্রীলোকটি হয়তো তাহার স্বামীকে একটা মুহূর্তের জন্য বুঝে নাই। তাহার কতদিন কত মুখ ভার, কত চাপা কলহ, কত ছোট ছোট সংঘর্ষের কাঁটার অনুবিদ্ধ শান্তিহীন কত বেদনা, বিক্ষত দুঃখময় স্মৃতি। এমনি করিয়াই এই স্নেহ শ্রদ্ধাহীন গোপন স্বভাবা নারীর একান্ত সান্নিধ্য ও শাসনে দুটি প্রাণীর, তাহার স্বামী ও কন্যার, দিনের পর দিন কাটিয়া আজ দুর্দশার শেষ সীমায় আসিয়া ঠেকিয়াছে। অথচ কিসের জন্য? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় করিয়া বিধিল সবিতাকে। যে তার ছিল স্বভাবত তাহারই আপনার, সে বোঝা যদি অপরে বহিতে না পারে, সে দোষ কি তাকে দেওয়ার? তাহার নিজের ছাড়া অপরাধ কার? অধর্মের মার কে এমন নির্মম একাকী এত দুঃখেও যে সংসার সৃষ্টি করা যায়, তাহার মূর্তি যে এত কদাকার, ইতিপূর্বে এমন করিয়া আর সে উপলব্ধি করে নাই। গ্লানি ও ব্যথার গুরুভার বেয়ে তার নিঃশ্বাস পর্যন্ত যেন রুদ্ধ হইয়া আসিল। তথাপি প্রাণপ্রণ বলে কেবলই মনে মনে বলিতে লাগিল, ইহার প্রতিকার কি নাই? সংসারে চিরস্থায়ী তো কিছুই নয়, শুধু তাহার দুষ্কৃতির জগতে অবিনশ্বর। কল্যাণের সকল পথ চিররুদ্ধ করিয়া কি শুধু সেই বিদ্যমান রহিবে? কোনো দিনই তাহার ক্ষয় হইবে না। মা, বাবা এসেছেন। সবিতা মুখ তুলিয়া দেখিলেন সম্মুখে দাঁড়াইয়া ব্রজবাবু। মুহূর্তের জন্য সে সমস্ত বাধা ব্যবধান ভুলিয়া গেল। উঠিয়া দাঁড়াইয়া বলিল, এত দেরি করলে যে? বাইরে বেরুলে কি তুমি ঘর সংসারের কথা চিরকালই ভুলে যাবে? দেখো তো বেলার দিকে চেয়ে। ব্রজবাবু মহা অপ্রতিভভাবে বিলম্বের কৈফিয়ত দিতে লাগিলেন। সবিতা বলিলেন, কিন্তু আর বেলা করতে পাবে না। ঠাকুর পুজোটি আজ কিন্তু তোমাকে সংক্ষেপে সারতে হবে, তা বলে দিচ্ছি। তাই হবে নতুন বউ, তাই হবে। রেণু, দে তো মা আমার গামছাটা, জামাটা ছেড়ে চট করে নিয়ে আসি। না বাবা, তুমি একটু জিরো, দেরি যা হওয়ার হয়েছে, আমি তামাক সেজে দিই। মা ও পিতা উভয় কন্যার মুখের দিকে চাহিয়া দেখিলেন। ব্রজবাবু কহিলেন, মেয়ে নইলে বাপের উপর এত দরদ কারও হয় না নতুন বউ, ওর কাছে তুমি ঠকলে। এই বলিয়া তিনি হাসিলেন। সবিতা কহিলেন, ঠকতে আপত্তি নেই মেজকর্তা, কিন্তু এই একমাত্র সত্যি নয়। সংসারে আর একজন আছে, তার কাছে মেয়েও লাগে না, মাও না। এই বলিয়া তিনিও হাসিলেন। এই হাসি দেখিয়া ব্রজবাবু হঠাৎ যেন চমকিয়া গেলেন, কিন্তু আর কোনো কথা না বলিয়া জামা কাপড় ছাড়িতে ঘরে চলিয়া গেলেন। সেদিন খাওয়া দাওয়া চুকিল। প্রায় দিনান্ত হেলায় ব্রজবাবু বিছানায় বসিয়া তামাক টানিতেছিলেন। সবিতা ঘরে ঢুকিয়া মেঝের উপর একধারে দেওয়ালে ঠেস দিয়া বসিলেন। ব্রজবাবু বললেন, খেলে? হাঁ। মেয়ে
অযত্ন অবহেলা করেনি তো? না। ব্রজবাবু অনেক স্থির করিয়া বলিলেন, গরিবের ঘর কিছুই নেই, হয়তো তোমার কষ্ট হলো নতুন বউ। সবিতা তাহার মুখের পানে চাহিয়া কহিল, সে হবে না মেজকর্তা, তুমি আমাকে কটু কথা বলতে পারো না। এইটুকুই আমার শেষ সম্বল। মরণকালে যদি জ্ঞান থাকে তো শুধু এই কথাই তখন ভাবব, আমার মতো স্বামী সংসারে কেউ কখনো পায়নি। ব্রজবাবু মুখ দিয়া দীর্ঘ নিঃশ্বাস পড়িল, বলিলেন, তোমার নিজের খাওয়ার কষ্টের কথা বলিনি নতুন বউ, বলেছিলুম আজ এ তো তোমাকে চোখে দেখতে হলো, কেনই বা এলে? সবিতা কহিলেন, দেখা দরকার মেজকর্তা, নইলে শাস্তি অসম্পূর্ণ থাকবে। তোমার গোবিন্দর একদিন সেবা করেছিলুম বোধহয়, তিনিই টেনে এনেছেন, একেবারে পরিত্যাগ করতে পারেননি। বলিতে বলিতে দুই চোখ জলে ভরিয়া আসিল। আঁচলে মুছিয়া ফেলিয়া কহিল, এক মনে যদি তাকে চাই, মনের কোথাও যদি ছলনা না রাখি, তিনি কি আমাকে মার্জনা করেন না মেজকর্তা? ব্রজবাবু কষ্টে অশ্রু সম্বরণ করিয়া বলিলেন, নিশ্চয়ই করেন, কিন্তু কি করে জানতে পারব? তা জানি নে নতুন বউ, সে দৃষ্টি বোধ করি তিনিই দেন। সবিতা জিজ্ঞাসা করিল, আজ তুমি কোথায় গিয়েছিলে? ব্রজবাবু বললেন, নন্দ সাহার কাছে কিছু টাকা পেতুম। দিলেন? কি জানো? সে শুনতে চাই নে, দিলে কি না বলো। ব্রজবাবু না দেওয়ার কারণটা ব্যক্ত করিতে কতই যেন কুণ্ঠিত হইয়া উঠিলেন। আনন্দপুরের সাহাদের তো জানোই, তারা অতি সজ্জন ধর্মভীরু লোক, কিন্তু দিনকাল এমন পড়েছে যে মানুষে ইচ্ছা করলেও পেরে ওঠে না। তাছাড়া নন্দ সাহা এখন অন্ধ, কারবার গিয়ে পড়েছে ভাইপোদের হাতে, কিন্তু দেবে একদিন নিশ্চয়ই, সে আমি জানি। কেননা ফাঁকি দিতে তাদের আমি দেব না। কি করবে, নালিশ? হাঁ, আর কোনো উপায় যদি না পাই। ব্রজবাবু হাসিয়া বলিলেন, মেজাজটি দেখছি এক তিলও বদলায়নি। কেন বদলাবে? মেজাজ তোমারই বদলেছে নাকি? দুঃসময় কার বেশি, তোমার চেয়ে ওর? কিন্তু কাকে ফাঁকি দিতে পারলে? আমার মতো কর্তব্যে ঋণও শেষ কপর্দক দিয়ে শোধ করে দিলে। তাদেরও তাই করতে হবে, শেষ কড়িটা পর্যন্ত আদায় দিয়ে তবে তারা অব্যাহতি পাবে। তাদের উপর তোমার এত রাগ কিসের? রাগ তো নয়, আমার জ্বালা। তোমাকে ভাই ঠকালে, বন্ধু ঠকালে, আত্মীয় স্বজন, কর্মচারী, স্ত্রী পর্যন্ত তোমাকে ঠকাতে ছাড়লে না। এবার আমার সঙ্গে তাদের বোঝাপড়া। তোমার নতুন কুটুম্বরা না চিনুক, কিন্তু তারা চেনে। ব্রজবাবুর বহুদিন পূর্বের কথা মনে পড়িল। তখনও একবার ডুবিতে বসিয়াছিলেন। তখন এই রমণী হাত ধরিয়া তাহাকে ডাঙায় তুলিয়াছিলেন। বলিলেন, হাঁ, তারা বেশ চেনে। নতুন বউ মেরেছে জেনে যারা স্বস্তিতে আছে তারা একটু ভয় পাবে, ভাববে ভূপদের উপদ্রব ঘটল, হয়তো গলায় পিণ্ডি দিয়ে ছুটাবে। সবিতা কহিল, তারা যা ইচ্ছে করুক, ভয় করি নে। ব্রজবাবু চুপ করিয়া বসিয়া রহিলেন, উত্তর দিলেন না যে। ব্রজবাবু আরও কিছুক্ষণ তাহার মুখের প্রতি নীরবে চাহিয়া রহিলেন। অপরাহ্ন সূর্যের কতকটা আলো জানালা দিয়া মেঝের উপর রাঙা হইয়া ছড়াইয়া পড়িয়াছিল। তাহার প্রতি সবিতা দৃষ্টি আকর্ষণ করিয়া ধীরে ধীরে বলিলেন, এর মতোই আমার বেলা পড়ে এলো নতুন বউ। পাওনা বুঝে নেওয়ার আর সময় নেই, কিন্তু তুমি ছাড়া সংসারে বোধহয় আর কেউ নেই যে বোঝে আমি কত ক্লান্ত। ছুটির দরখাস্ত পেশ করে বসে আছি, মঞ্জুরি এলো বলে। যা নিয়েছি, যা দিয়েছি, তার হিসেব নিকেশ হয়ে গেছে। সবিতা এক দৃষ্টে চাহিয়া শুনিতেছিল স্বামীর কথাগুলি। শেষ হইলে শুধু জিজ্ঞাসা করিল, সত্যিই কি আর পারবে না মেজকর্তা? সত্যিই কি বড় ক্লান্ত হয়ে পড়েছ? সত্যিই বড় ক্লান্ত নতুন বউ, সত্যিই আর পারবো না। কত যে ক্লান্ত সে তুমি ছাড়া আর কেউ বুঝবে না। তারা বলবে আলস্য, বলবে জড়তা, ভাববে আমার নিরাশায় হা হুতাশ। তারা তর্ক করবে, যুক্তি দেবে, মেরে মেরে এখনও ছোটাতে চাইবে। তারা কথাটি কেবল জেনে রেখেছে যে কলে দম দিলেই চলে, কিন্তু তারও শেষ আছে, এ তারা বিশ্বাস করতে পারে না। আমি বিশ্বাস করলে তুমি খুশি হবে? খুশি হব কি না জানি নে, কিন্তু শান্তি পাব। কি এখন করবে? রেনুকে সঙ্গে নিয়ে বাড়ি যাব, সেখানে সব দিয়েও যা বাকি থাকবে তাতে কোনো মতে আমাদের দিন পাত হবে। আর যারা আমাদের ত্যাগ করে কলকাতায় রইল তাদের ভাবনা নেই, সে তো তুমি আগেই শুনেছ। রেনুর ভার কাকে দিয়ে যাবে মেজকর্তা? দিয়ে যাব ভগবানকে, তার চেয়ে বড় আশ্রয় আর নেই, সে আমি জানছি। সবিতা স্তব্ধভাবে বসিয়া রহিল। ভগবানে তাহার অবিশ্বাস নেই, কিন্তু নিজের মেয়ের সম্বন্ধে এত বড় নির্ভরতায় নিশ্চিন্ত হতে পারে না। শঙ্কায় বুকের ভেতরটা তোলপাড় করিয়া উঠিল, কিন্তু ইহার উত্তর যে কি তাহাও ভাবিয়া পাইল না।
শুধু যে কথাটা তাহার মনের মধ্যে অহরহ কাঁটার মতো বিঁধিতেছিল তাহাই মুখে আসিয়া পড়িল। বলিল, মেজকর্তা, আমাকে টাকাটা ফিরিয়ে দিলে কি আমার অপরাধের দণ্ড দিতে? প্রতিশোধের আর কি কোনো পথ খুঁজে পেলে না? ব্রজবাবু বলিলেন, না হয় তুমি নিজেই পথ বলে দাও। আমাদের রতন খুড়ো ও খুড়ির কথা তোমার মনে আছে? সেই অবস্থায় রাজি আছো? এত দুঃখেও সবিতা হাসিয়া ফেলল। সলজ্জে কহিল, ছি ছি, কী কথা তুমি বলো? ব্রজবাবু কহিলেন, তবে কি করতে বলো? নতুন বউ গয়না চুরি করে পালিয়েছে বলে পুলিশে ধরিয়ে দেব? প্রস্তাবটা এত হাস্যকর যে বলা মাত্রই দুজনে হাসিয়া ফেলিলেন। বহুদিন পরে উভয়ের রহস্যোজ্জ্বল একটুমাত্র হাসির কিরণে ঘরের গুমোট অন্ধকার যেন অনেকখানি কাটিয়া গেল। ব্রজবাবু বলিলেন, শাস্তির বিধান সকলের এক নয় নতুন বউ। দণ্ড দিতেই যদি হয় তোমাকে, আর কি দণ্ড দিতে পারি? যেদিন রাত্রে তোমার নিজের সংসার পায়ে ঠেলে চলে গেলে সেদিনই আমি স্থির করেছিলাম, আবার যদি কখনো দেখা হয় তোমার যা কিছু পড়ে রইল ফিরিয়ে দিয়ে আমি অঋণী হব। সবিতার বিদ্যুৎ বেগে মনে পড়িল স্বামীর একটা কথা, যাহা তিনি তখন প্রায়ই বলিতেন, ঋণ রেখে মরতে নেই নতুন বউ, সে পরজন্মে এসেও দাবি করে। এই তার ভয়। কোনো সূত্রেই আর যেন না উভয়ের দেখা হয়, সকল সম্বন্ধ যেন এখানেই চিরদিনের মতো বিচ্ছিন্ন হইয়া যায়। কহিল, আমি বুঝেছি মেজকর্তা। ব্রজবাবু মৌন হইয়া রহিলেন, এবং যে আধার এইমাত্র ঈষৎ অপসৃত হইয়াছিল সে আবার এই মৌনতার মধ্যে দিয়ে সহস্র গুণ হইয়া ফিরিয়া আসিল। স্বামীর মুখের প্রতি আর সে চাহিয়া থাকিতে পারিল না। নত নেত্রে মৃদু কণ্ঠে কহিল, তোমরা কবে বাড়ি যাবে মেজকর্তা? যত শীঘ্র পারি। এখন যাই তবে। এসো। সবিতা উঠিয়া দাঁড়াইল, বুঝিল সব শেষ হইয়াছে। এই ভূমিকম্পের রাতে রসাতলের গর্ভ চিরিয়া যে পাষাণ স্তূপ ঊর্ধ্বক্ষিপ্ত হইয়া উভয়ের মাঝখানে দুর্লঙ্ঘ ব্যবধান সৃষ্টি করিয়াছিল, আজও সে তেমনি অক্ষয় হইয়া আছে। তাহার তিলার্ধও নষ্ট হয় নাই। এই নিরীহ শান্ত মানুষটি যে এত কঠিন হইতে পারে আজিকার পূর্বে এ কথা সে কবে ভাবিয়াছিল। ঘরের বাহিরে পা বাড়াইয়াও সে সহসা থমকিয়া দাঁড়াইল। বলিল, মুক্তি পাবে না মেজকর্তা? তুমি বৈষ্ণব, কত মানুষের কত অপরাধী তুমি জীবনে ক্ষমা করেছ, কিন্তু আমাকে পারলে না। এ ঋণ তোমার রইল, একদিন হয়তো তা জানতে পারবে। ব্রজবাবু তেমনি স্তব্ধ হইয়া রইলেন। সন্ধ্যা হয়, যাইবার সময় রেণু তাহাকে প্রণাম করিল, কিচ্ছু বলিল না। সারদাকে সঙ্গে লইয়া সবিতা বাহির হইলেন। গাড়িতে উঠিয়াই চোখে পড়িল রাখাল তারককে লইয়া দ্রুত পদে এই দিকেই আসিতেছে। তারক বলিল, নতুন মা, একবার নেমে দাঁড়াতে হবে যে, আমি প্রণাম করব। কথা কহা কঠিন। সবিতা ইঙ্গিতে উভয়কে গাড়িতে উঠিতে বলিয়া কোনো মতে শুধু বলিলেন, এসো বাবা, আমার সঙ্গে তোমার বাড়ি চলো। এক সপ্তাহ পূর্বে রাখাল আসিয়া বসিয়াছিল। নতুন মা, 17 নম্বর বাড়িতে আপনি তো যাবেন না। আজ সন্ধ্যাবেলায় যদি আমার বাসায় একবার পায়ের ধুলো দেন। কেন রাজু? কাকাবাবুর জন্যে কিছু ফলমূল কিনে এনেছি, ইচ্ছে তাঁকে একটু জল খাওয়াই। তিনি রাজি হয়েছেন আসতে। কিন্তু আমাকে কি তিনি ডেকেছেন? তিনি না ডাকুন, আমি তো ডাকছি মা। কাল তারা চলে যাবেন দেশে, বলেছেন গুছিয়ে গাছিয়ে তাদের ট্রেনে তুলে দিতে। সবিতা জানিতেন ব্রজবাবু কোথাও কিছু খান না। তাহাকে সম্মত করাইতে রাখালকে অনেক চেষ্টা করিতে হইয়াছে। বোধহয় ভাবিয়াছে এ কৌশলে যদি আবার দুজনে দেখা হয়। রাখালের আবেদনের উত্তরে সবিতাকে সেদিন অনেক চিন্তা করিতে হইয়াছিল। স্নেহার্দ চক্ষে তাহার প্রতি বহুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া অবশেষে বলিয়াছিলেন, না বাবা, আমি যাব না। আমাকে দেখে তিনি শুধু দুঃখই পান, আর দুঃখ দিতে আমি চাই নে। আবার 1 সপ্তাহ গত হইয়াছে। রাখালের মুখে খবর মিলিয়াছে ব্রজবাবু মেয়ে লইয়া দেশে চলিয়া গেছেন। তাহার এই পক্ষে স্ত্রীকন্যা রহিল কলকাতায় ভাইয়ের তত্ত্বাবধানে। রাখাল বলিয়াছে তাঁদের কোনো শোক নাই, কারণ অর্থকষ্ট নাই। বাড়ি ভাড়ার আয়ে দিন ভালোই কাটিবে, অলঙ্কারের পুঁজি তো রহিলই। সন্ধ্যার পরে একাকী বসিয়া সবিতা এই কথাগুলি ভাবিতেছিল 12 বৎসরব্যাপী প্রতিদিনের সম্বন্ধ, অথচ কত শীঘ্র কত সহজেই না ঘুচিয়ে যায়। তাহার নিজের কপাল যেদিন ভাঙে সেদিন সকালেও সে জানিত না রাত্রিটাও কাটিবে না, সমস্ত ছাড়িয়া তাহাকে পথে বাহির হইতে হইবে। একান্ত দুঃস্বপ্নেও সে কি কল্পনা করিতে পারিত এত বড় ক্ষতি কাহারও সহে? তবুও সহিল তো। এই বিড়ম্বনা কেন যে ঘটিল সে আজও তাহার কারণ জানে না। যতই ভাবিয়াছে
আত্মধিক্কারে জ্বলিয়া পুড়িয়া যতবার নিজের বিচার নিজে করিতে গেছে, ততবারই মনে হইয়াছে ইহার অর্থ নাই, হেতু নাই, ইহার মূল অনুসন্ধান করিতে যাওয়া বৃথা। কিংবা হয়তো এমনই জগৎ অঘটন এমনি অকারণেই ঘটিয়াই জীবন স্রোতে আর একদিকে প্রবাহিত হইয়া যায়। মানুষের প্রতি মানুষের বুদ্ধি কোথায় অন্ধ হইয়া মরে, নালিশ করিতে গিয়া আসামির তল্লাশ মিলে না। এদিকে রমণীবাবুও আর আসেন না। তিনি আসুন এ ইচ্ছা সবিতা করে না, কিন্তু বিস্মিত হইয়া ভাবে, নিষেধ করা মাত্রই কি সকল সম্বন্ধ সত্যই শেষ হইয়া যায়? নিরবচ্ছিন্ন একত্র বাসের 12টা বৎসর কোনো চিহ্নই কোথাও অবশিষ্ট রাখিল না, নিঃশেষে মুছিয়া দিল। আরও একজন আসিয়াছিলেন, তিনি বিমলবাবু, মৃদুভাষী, ধীর প্রকৃতির লোক। স্বল্পক্ষণের জন্য আসিয়া প্রত্যহ খবর নিয়ে যান কোথায় কি প্রয়োজনে, কি হিতাকাঙ্ক্ষার আতিশয্যে উপদেশ দেওয়াটাই ঘটা নাই। বন্ধুত্বার আড়ম্বরে বসিয়া গল্প করার আগ্রহ নেই, কৌতূহলের কটুতায় পুঙ্খানুপুঙ্খ প্রশ্ন করার প্রবৃত্তি নেই। 2-4টা সাধারণ কথাবার্তার পরেই প্রস্থান করেন। সময় যেন তাহার বাঁধা ধরা, নিয়ম ও সংযমের শাসন যেন এই মানুষটির সকল কাজে সকল ব্যবহারে বড় মর্যাদা দিয়া রাখিয়াছে। তবু তাহার চোখের দৃষ্টিকে সবিতা ভয় করে। ক্ষুধার্ত সাপদের দৃষ্টি সে নয়, সে দৃষ্টি ভদ্র মানুষের, তাই শুধু ভয়। সে চোখে আছে আর্তের মিনতি, নাই উন্মাদ ব্যভিচার। শঙ্কা তার এই কারণে, পাছে অতর্কিতে পরাভব আসে কখন এই পথে। তিনি আসিলে আলাপ হয় দুজনের এই মতো। পূর্বের ঢাকা বারান্দার একখানা বেতের চৌকিটা নিয়ে বসিয়া বিমলবাবু বসিয়া বললেন, কেমন আছেন আজ? সবিতা বলে, ভালোই তো আছি, কিন্তু ভালো তো দেখাচ্ছে না, যেন শুকনো শুকনো। কই না, না বললে শুনবো কেন? খাওয়া দাওয়া কখনো যত্ন নিচ্ছেন না, অবহেলা করলে শরীর থাকবে কেন? দুদিনেই ভেঙে পড়বে যে। না, ভাঙবে না, শরীর আমার খুব মজবুত। সবিতা কষ্টে অশ্রু সম্বরণ করিয়া চুপ করিয়া থাকে। বিমলবাবু বলেন, গাড়িটা পড়ে রয়েছে, মিছিমিছি ড্রাইভার মাইনে দিচ্ছেন, বিকেলের দিকে একটু বেড়াতে যান না কেন? বেড়াতে আমি তো কোনোদিনই যাইনি বিমলবাবু। শুনিয়া বিমলবাবু পুনরায় একটু হাসিয়া বললেন, তা বটে, বিনা কাজে ঘুরে বেড়ানোর অভ্যাস আমারও নেই। আজ রাখালবাবু এসেছিলেন? না। কালও আসেননি তো? না, 4-5 দিন তাকে দেখিনি, হয়তো কোনো বাজে কাজে ব্যস্ত আছে। বাজে কাজে? ওই তার স্বভাব না? হ্যাঁ, ওই ওর স্বভাব। বিনা স্বার্থে পরের বেগার খাটতে ওর জোড়া নেই। বিমলবাবু অন্যমনে কিছুক্ষণ চুপ করিয়া থাকেন। দূরে সারদাকে দেখা যায়। তিনি হাত নাড়িয়ে ডাকেন, বলেন, কই আজ আমাকে জল দিলে না মা? তোমার হাতের জল আর পান না খেয়ে আমার তৃপ্তি হয় না। সারদা জল ও পান আনিয়া দেয়। নিঃশেষ করিয়া 1 গ্লাস জল খাইয়া পান মুখে দিয়া বিমলবাবু উঠিয়া দাঁড়ান। বলেন, আজ তাহলে আসি? সবিতা নিজেও উঠিয়া দাঁড়ান। নমস্কার করিয়া বলেন, আসুন। দিন 3 পরে এমনিধার আলাপের পরে বিমলবাবু উঠিবার উপক্রম করিতেই সবিতা কহিল, আজ আপনার কাজের একটু আমি ক্ষতি করব, এক্ষুনি যেতে পারবে না, বসতে হবে। সবিতা বলিল, রমণীবাবুর সঙ্গে আপনার দেখা হয়? হ্যাঁ, প্রায়ই হয়। তিনি আর এখানে আসেন না, আপনি জানেন? জানি বই কি। আর কি তিনি এই বাড়িতে আসবেন না? সে কথা জানি নে, বোধহয় আপনি ডেকে পাঠালেই আসতে পারেন। সবিতা ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, আজ সকালের ডাকে একটা দলিল এসে পৌঁছেছে। এই বাড়ি বংশীবাবু আমাকে বিক্রি কবলায় রেজিস্ট্রি করে দিয়েছেন। আপনি জানেন? জানি, কিন্তু দেওয়ার ইচ্ছে যদি ছিল, সোজা দানপত্র না করে বিক্রি করার ছলনা কেন? দান তো আমি দিইনি। কিন্তু দানপত্র জিনিসটা ভালো না। সবিতা বলিল, সে আমি জানি বিমলবাবু, আমার স্বামী ছিলেন বিষয়ী লোক, তার সকল কাজেই সেদিন আমার ডাক পড়ত। এ আমার অজানা নয় যে আমাকে দান করার কারণ দেখাতে বললে এমন সব কথা লিখতে হতো যা কোনো নারীর পক্ষেই গৌরবের নয়। তবু বলি, এ মিথ্যের চেয়ে সেই ছিল ভালো। ইতিপূর্বে এইরূপ হেতুও ঘটে নাই। এমন করিয়া সবিতা কথাও বলে নাই। বিমলবাবু মনে মনে চঞ্চল হইয়া উঠিলেন, বলিলেন, ব্যাপারটা একেবারেই যে মিথ্যে তাও নয় নতুন বউ। নতুন বউ সম্বোধনটা নূতন। সবিতার মুখ দেখিয়া মনে হইল না সে খুশি হইল, কিন্তু কণ্ঠস্বরের সহজতা অক্ষুণ্ণ রাখিয়াই বলিল, ঠিক এই জিনিসটাই আমি সন্দেহ করেছিলাম বিমলবাবু। দাম আপনি দিয়েছেন, কিন্তু কেন দিলেন? তার দান দেওয়ার তবু একটা সান্ত্বনা ছিল, কিন্তু আপনার দেওয়া তো নিছক ভিক্ষে, এ আমি কিসের জন্য নিতে যাব বলুন? বিমলবাবু নীরবে নত মুখে বসিয়া রহিলেন। এবার বিমলবাবু মুখ তুলিয়া চাহিলেন, বলিলেন, এই ভয়েই দান দিয়েছি, পাছে আপনি কোথাও চলে যান।
না দিয়ে থাকতে পারিনি বলেই বাড়িটা আপনায় কিনে রেখেছি। টাকা তিনি দিলেন? হ্যাঁ। ভেতরে ভেতরে রমণীবাবুর বড় অভাব হয়েছিল, আর যেন পেরে উঠছিলেন না। সবিতা কিছুক্ষণ মৌন থাকে বলিল, আমারও সন্দেহ হতো, কিন্তু এতটা ভাবিনি। আবার একটু চুপ করিয়া থাকিয়া কহিল, শুনেছি আপনার অনেক টাকা। এই কটা টাকা হয়তো কিছুই নয়, তবু আসল কথাই যে বাকি রয়ে গেল বিমলবাবু। দিতে আপনি পারেন, কিন্তু আমি নেব কি বলে? না, সে হবে না। বারবার চুপ করে জবাব এড়িয়ে গেলে আমি শুনব না, বলুন। বিমলবাবু ধীরে ধীরে বললেন, একজন অকৃত্রিম বন্ধুর উপহার বলেও তো নিতে পারেন। সবিতা তাহার মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া একটু হাসিয়া বলিল, নিলে কৈফিয়তের অভাব হয় না সে আমি জানি। আপনি যে আমার বন্ধু নন তাও বলি নে, কিন্তু সে কথা যাক। এখানে আর কেউ নেই, শুধু আপনি আর আমি। আমাকে বলতে সংকোচ হয়, এ অধিকার পুরুষের কাছে আমার আর নেই। বলুন তো, এই কি সত্যি? এই কি আপনার মনের কথা? বিমলবাবু মুখ তুলিয়া ক্ষণকাল চাহিয়া রহিলেন, তারপরে বলিলেন, মনের কথা আপনাকে জানাবো কেন? জানিয়ে তো লাভ নেই। লাভ নেই তাও জানেন? হ্যাঁ, তাও জানি। সবিতা নিঃশ্বাস চাপিয়া ফেলিল। এই স্বল্পভাষী শান্ত মানুষটির প্রতিদিনের আচরণ মনে করিয়া তাহার চোখে জল আসিতে লাগিল। তাহাও সম্বরণ করিয়া কহিল, আমার জীবনের ইতিহাস জানেন বিমলবাবু? না, জানি নে। শুধু যা শুনেছি, যা অনেকে জানে, আমিও কেবল সেইটুকু জানি নতুন বউ, তার বেশি নয়। কথাটা শুনিয়া সবিতা যেন চমকিয়া উঠিল। যা ঘটেছে সে কি তবে আমার জীবনের ইতিহাস নয় বিমলবাবু? ও দুটো কি একেবারে আলাদা? বলুন তো সত্যি করে। তাহার প্রশ্নের ব্যাকুলতায় বিমলবাবু দ্বিধায় পড়িলেন, কিন্তু তখনই নিঃসংকোচে বলিলেন, হাঁ, ও দুটো এক নয় নতুন বউ। অন্তত নিজের জীবনের মধ্যে দিয়ে এই কথাই অসংশয়ে জানতে পেরেছি, ও দুটো এক নয়। ইহার অর্থটা যদি স্পষ্ট হইল না, তথাপি কথাটা সবিতাকে অন্তরে গভীর আঘাত করিল। নীরবে মনে মনে বহুক্ষণ আন্দোলন করিয়া শেষে বলিল, স্বামী ত্যাগ করে রমণীবাবুর কাছে এসেছিলুম, আবার সেদিন তাকেও পরিত্যাগ করেছি। আমি তো ভালো মেয়ে নই, আবার একদিন অন্য পুরুষ গ্রহণ করতে পারি, এ কথা কি আপনার মনে আসে না? বিমলবাবু বললেন, না। যদি বা আসতে চেয়েছে তখনই সরিয়ে দিয়েছি। কেন? শুনিয়া তিনি হাসিয়া বলিলেন, এ হলো ছেলেদের প্রশ্ন। ও এই করেছে, এই করেছে, অতএব ওর এই করা চাই, এ জবাব পাবেন আপনি তাদের পড়ার বইয়ে। আমি তার চেয়ে বেশি পড়েছি নতুন বউ। পড়ালে কে? সে তো একজন নয়, ক্লাসে প্রহরে প্রহরে মাস্টার বদল হয়েছে। তাদের কাউকে বা মনে আছে, কাউকে নেই। কিন্তু হেডমাস্টার যিনি আড়ালে থেকে এদের যিনি নিযুক্ত করেছেন, তাকে তো দেখিনি। কি করে আপনার কাছে তার নাম বলবো বলুন? সবিতা ক্ষণকাল ভাবিয়া বলিল, আপনি বোধহয় খুব ধার্মিক লোক না বিমলবাবু? বিমলবাবু জিজ্ঞাসা করিল, ধার্মিক লোক? আপনি কাকে বলেন? আপনার স্বামীর মতো? সবিতা চকিত হইয়া প্রশ্ন করিল, তাকে চেনেন? তার সঙ্গে জানাশোনা আছে নাকি? বিমলবাবু তাহার উদ্বেগ লক্ষ্য করিলেন, কিন্তু পূর্বের মতোই শান্ত স্বরে বলিলেন, হাঁ, চিনি। একদিন কোনো মতে কৌতূহল দমন করিতে পারলুম না, গেলুম তাঁর কাছে। অনেক চেষ্টায় দেখা মিলল, কথাবার্তাও অনেক হলো। না নতুন বউ, ধর্মকে যেভাবে তিনি নিয়েছেন আমি তা নিইনি, যেভাবে বুঝেছেন আমি তা বুঝিনি। ওখানে আমাদের মিল নেই। ধার্মিক লোক আমি নয়। আবেগ ও উত্তেজনায় সবিতার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। এ কথা বুঝিতে তাহার বাকি নেই। সমস্ত কৌতূহলের মূল কারণ সে নিজে। থামিতে পারিল না। জিজ্ঞাসা করিয়া বসিল, ওখানে মিল না থাক, কোথাও কি আপনার মিল নেই? দুজনের স্বভাব কি সম্পূর্ণ আলাদা? বিমলবাবু বলিলেন, এ উত্তর আপনাকে দেব না, অন্তত দেবার এখানে সময় আসেনি। অন্তত বলুন, এ কথাও কি তখন মনে আসেনি, এই মানুষটিকে কেউ ছেড়ে চলে গেল কি করে? বিমলবাবু হাসিয়া বললেন, কেউ মানে আপনি তো? কিন্তু ছেড়ে তো আপনি যাননি, সবাই মিলে বাধ্য করেছিল আপনাকে চলে যেতে। এও শুনেছেন? শুনেছি বই কি, সমস্তই শুনেছি। সবিতার দুই চোখ জলে ভরিয়া আসিল। কহিল, তাদের দোষ আমি দিইনি, তারা ভালোই করেছিল। স্বামীর সংসার অপবিত্র না করে আমার আপনিই চলে যাওয়া উচিত ছিল। এই বলিয়া সে আঁচলে চোখ মুছিয়া ফেলিল। একটু পরে বলিল, কিন্তু এত জেনেও আমাকে ভালোবাসলেন কি করে বলুন তো? ভালোবাসি এ কথা তো আজও বলিনি নতুন বউ। না, বলেননি তো, কথা সত্যি করে জানতে পেরেছি বিমলবাবু। কিন্তু মনে ভাবি, সংসারে যে লোক এত দেখেছে, আমার সব কথা সে শুনেছে, সে আমাকে ভালোবাসলে কি বলে? বয়স হয়েছে, রূপ আর নেই, বাকি যেটুকু আছে তাও দুদিনে শেষ হবে। তাকে ভালোবাসতে পারলে মানুষ কি ভেবে? বিমলবাবু আবার মুখের পানে চাহিয়া বলিলেন,
ভালোবেসেই যদি থাকি নতুন বউ, সে হয়তো সংসারে অনেক দেখেছি বলেই সম্ভব হয়েছে। বইয়ে পড়া পরের উপদেশ মেনে চললে হয়তো পারতুম না, কিন্তু সে যে রূপ যৌবনের লোভে নয়, এ কথা যদি সত্যিই বুঝে থাকেন আপনাকে কৃতজ্ঞতা জানাই। সবিতা মাথা নাড়িয়ে কহিল, হাঁ, এ কথা আমি সত্যিই বুঝেছি। কিন্তু জিজ্ঞাসা করি, আমাকে পেয়ে আপনার লাভ কী হবে? কি করবেন আমাকে নিয়ে? বিমলবাবু উত্তর দিলেন না, শুধু নীরবে চাহিয়া রহিলেন। ক্রমশ সে দৃষ্টি যেন ব্যথায় ভরিয়াছিল। সবিতা অধীর হইয়া বলিয়া উঠিল, এমনি করে কি শুধু চেয়েই থাকবেন বিমলবাবু? জবাব দেবেন না আমার? জবাব নেই নতুন বউ, শুধু জানি আপনাকে আমি পাবো না, পাওয়ার পথ নেই আমার। কেন নেই, কি করে বুঝলেন সে কথা? বুঝেছি অনেক দুঃখ পেয়ে। আমিও নিষ্কলঙ্ক নই নতুন বউ। একদিন অনেক মেয়েকেই আমি জেনেছিলুম। সেদিন ঐশ্বর্যের জোরে এনেছিলুম তাদের ছোট করে। তারা নিজেরাও হয়ে গেছে ছোট, আমাকেও করে দিল তাই। আর নেই, কোথায় কে যে ভেসে গেল আজও খবর জানি নে। একটু থামিয়া বললেন, তখন এ খেলায় নামতে আমার বাধেনি, কিন্তু আজ বাধে পদে পদে। সবিতা শিহরিয়া প্রশ্ন করিল, শুধুই ঐশ্বর্য দিয়ে ভুলিয়েছেন তাদের, কাউকে ভালোবাসেননি? বিমলবাবু বললেন, বেঁচেছিলুম বই কি, একজন আপনার মতোই গৃহ ছেড়ে কাছে এসেছিল, কিন্তু খেলা ভাঙল, তাকে রাখতে পারলুম না, দোষ তাকে দিই নে। কিন্তু আজ আর আমাকে বুঝতে বাকি নেই, বা ভালোবাসার ধনকে ছোট করে ধরে রাখা যায় না, তাকে হারাতেই হয়। সেদিন রমণীবাবুকে তো এমনি হারাতে দেখলুম। সবিতা প্রশ্ন করিল, এই কি আপনার ভয়? বিমলবাবু বললেন, ভয় নয় নতুন বউ, এখন এই আমার ব্রত, এর থেকে বিচ্যুত না হই এই আমার সাধনা। আপনার মেয়েকে দেখেছি, আপনার স্বামীকে দেখে এসেছি, কি করে সমস্ত দিয়ে ঋণ সুধে তিনি চলে গেলেন তাও জেনেছি। শুনতে আমার বাকি কিছুই নেই। এরপর আপনাকে পাবো আমি কি দিয়ে? দৌড় যে বন্ধ। জানি ছোট করে আপনাকে আমি কোনোদিন নিতে পারবো না। আবার তার চেয়েও বেশি জানি যে ছোট না করেও আপনাকে পাওয়ার আমার এতটুকু পথ খোলা নেই। তাই তো বলেছিলুম নতুন বউ, নিন আমাকে আপনার অকৃত্রিম বন্ধু বলে। এই বাড়িটা সেই বন্ধুর দেওয়া উপহার, এ আপনাকে ছোট করার কৌশল নয়। সবিতা নত মুখে নীরবে বসিয়া রহিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস শেষের পরিচয়ের নবম পর্বের সমাপ্তি। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই গল্পের শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে পর্ব 1 থেকে দেখুন, আর আগের পর্বের জন্য দয়া করে অপেক্ষা করুন।